নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত স্যার। নমস্কার। আমরা দেখলাম এর আগে সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডের দুর্নীতির ইস্যুতে গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীকালে দেখলাম সন্দীপ ঘোষ খুন এবং ধর্ষণ মামলাতে গ্রেপ্তার হলেন, সেই সঙ্গে টালা থানার ওসিও গ্রেপ্তার হলেন। মানুষের একটা ছিল যে এত দেরি করছে কেন সিবিআই গ্রেপ্তার করতে? তাহলে কি এই দুজনাকেই থেমে থাকবে, না আরও সামনের দিকে এগোবে সিবিআই? দেখুন, সাধারণ মানুষের অনেকেই তো এই ক্রিমিনাল মামলার তদন্ত সম্পর্কে খুব একটা ধারণা নেই। চট করে কাকে গ্রেপ্তার করা যায়? যখন ঘটনা ঘটছে, কেউ দেখেছে, তাকে ধরেছে, গ্রেপ্তার হলো। কিন্তু যখন ঘটনা কি ঘটেছে, সামনে কোনো দর্শী নেই, যাকে বলে আই উইটনেস নেই, এরকম একটা খুন হয়েছে, সেখানে চট করে কাউকে গ্রেপ্তার করা যায় না। তদন্ত করে, তথ্য বার করে, তারপরে খুঁজে খুঁজে গ্রেপ্তার করতে হবে। যে কথাটা আমি প্রথম থেকে বলে আসছি, যে সিবিআই তদন্ত যখন হচ্ছে, সেই তদন্তটা চলতে দেওয়া উচিত। এবং ঠিক তাই সুপ্রিম কোর্টে, যার ফলে দেখবেন সিবিআই তদন্ত নিয়ে কোনো মন্তব্য করেনি, যে সিবিআই তদন্ত চলবে। সেই তদন্ত চলছিল বলেই তো আজকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার পর তারা গ্রেপ্তার করলেন যিনি হাসপাতালের অধ্যক্ষ ছিলেন তাকে, এবং যে টালা থানার অফিসার ইনচার্জ, যার প্রাথমিক দায়িত্ব ছিল তদন্ত করার তাদের। তো এটা তো হয়েছে সিবিআই তদন্ত হওয়ার ফলেই। সুতরাং আমি কেন গ্রেপ্তার হচ্ছে না, এই ধারণাটা ভুল। গ্রেপ্তার হলেই তদন্ত হবে তা তো নয়। আপনাকে তদন্ত করে, তথ্য সংগ্রহ করে, আদালতের কাছে চার্জশিট দাখিল করতে হবে, তারপর আপনাকে প্রমাণ করতে হবে। এখন আমি যদি একজন লোককে ধরে নিলাম, ঠিক আছে, ভালো কথা, তথ্য জোগাড় করলাম না, তা তো শেষ পর্যন্ত সে খালাস হয়ে যাবে। অতএব সাধারণ মানুষের কাছে এগুলো ধারণা হয়, তারা ঠিক বোঝেন না। তদন্ত হচ্ছে বলেই আজকে তদন্তের পরিণতিতে ওই গ্রেপ্তারটা হয়েছে। সিবিআই ঠিক দিকে এগোচ্ছে বলে ধরে নেওয়া যায়? দেখুন, ঠিক দিক কি বেঠিক দিক, এটা তো আমাদের কারো পক্ষে বলা সম্ভব না। কারণ সিবিআই কি তদন্ত করছেন, তার তদন্তের গোপন রিপোর্ট তো আমরা জানতে পারবো না। একমাত্র আদালত জানতে পারবেন, যখন আদালত দেখবে। আর চার্জশিট দাখিল হওয়ার পর তখন অনেকেই হয়তো জানতে পারবেন, অ্যাকিউজ সহ অন্য লোকেরা। তাহলে এখনও পর্যন্ত যতটুকু তদন্তের ফলাফল আমরা দেখতে পাচ্ছি, তাতে তো আমার মনে হচ্ছে যে ঠিক পথেই আছে। এই সন্দীপ ঘোষ, যার পদত্যাগের দাবিতে ডাক্তারবাবুরা আন্দোলন করছেন, সন্দীপ ঘোষ পদত্যাগ করতে গেছিলেন, তার পদত্যাগপত্র গ্রহণ না করে তাকে একটা প্রাইস পোস্টিং দেওয়া হয়েছিল বলা হয়। সেইভাবে বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ, তার পদত্যাগপত্রও তিনি গ্রহণ করেননি এখনও পর্যন্ত। তাহলে উনি কী আড়াল করতে চাইছেন? পদত্যাগ করলে কি, এদের পদত্যাগপত্র গ্রহণ করলে কি কিন্তু কোনো গোপনীয় তথ্য বেরিয়ে যেতে পারে আশঙ্কা মুখ্যমন্ত্রীর? আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এরা যে পদত্যাগ করতে চাইছেন, এটা কে বললো? এই তথ্য কোথায় পাওয়া গেল? এই তো মিডিয়াতে বিভিন্ন বিভিন্ন গল্প ছড়াচ্ছে। যদি কেউ পদত্যাগ করতে চান, তিনি পদত্যাগ করবেন, তার ক্ষেত্রে তো বাধা নেই। তবে নিঃসন্দেহে এটা, যে আজকে রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন, তারা খুবই বিপদে পড়েছেন। কেন, তারা এই খুনের ব্যাপারটাকে আড়াল করার চেষ্টা করেছিলেন। প্রথম থেকেই নির্যাতিতার বাবা মাকে বলা হয়েছিল অসুস্থ, তারপর বলা হলো সে সুইসাইড করেছে, তারপর যখন তারা নিয়ে এলেন তখন মার্ডার হয়েছে। এই সামগ্রিক যে ঘটনা, তার পারিপার্শ্বিকতা থেকে আমাদের ধারণা, যে ধারণার ভিত্তিতে আমরা সিবিআই তদন্ত দাবি করেছিলাম, যে পুলিশ ঠিকমতো তদন্ত করছে না। একটা প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে, মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারবাবুদের ধর্ণা মঞ্চে ওখানে গিয়ে তিনি বললেন যে তার কাছে তো সব খবরই থাকে, তিনি সবসময় বলেন আমার কাছে সব খবর থাকে। কিন্তু আরজি কর কাণ্ডে এত বড় দুর্নীতি, এই দুর্নীতি শুধু আরজি কর না, বহু হাসপাতালে এই অভিযোগ উঠেছে। তাই ওনার কাছে এই অভিযোগ নেই? এই এত বড় দুর্নীতি হচ্ছে হাসপাতালগুলোতে, বিশেষ করে আরজি করের মতো একটা নামকরা হাসপাতাল। তাহলে উনি কি কি বলতে চাইছেন উনি? উনি একথাও বললেন যে অপরাধকারীরা কেউ আমার শত্রু, কেউ আমার বন্ধু নয়, কেউ আমার শত্রুও নয়, এ কথাটাও বলেছেন। দেখুন, এ রাজ্যে যত দুর্নীতি হয়, সব দুর্নীতি কিন্তু মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে হয়, এবং দুর্নীতিকে তিনি আইনি বৈধতা দেওয়ার চেষ্টা করেন। আপনারা দেখেছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, যেখানে হাইকোর্ট থেকে তারা দুর্নীতি পাওয়ার ফলে তাদের চাকরি বাতিল করেছেন, উনি মন্ত্রিসভা বসে সিদ্ধান্ত করলেন। অভিনব ঘটনা।
যে এই দুর্নীতির ফলে যাদের চাকরি গেছে তাদের চাকরিও থাক, এবং যারা আন্দোলন করছে তাদের আমি কিছু পারিতোষিক হিসেবে চাকরি দিয়ে দিই। এবং উনি প্রায়শই দেখবেন বলেন যে কারো চাকরি খাবো না, মানে টাকা পয়সা নিয়ে যাদের চাকরি দিয়েছেন, যারা শূন্য খাতা জমা দিয়েছেন, তারা সকলেই চাকরি করবে। এবং কোথায় চাকরি করবেন না, স্কুল শিক্ষক। অর্থাৎ এই যে নৈতিক বোধ মুখ্যমন্ত্রীর, এবং তিনি সেই নৈতিক বোধ নিয়েই সমস্ত ডিপার্টমেন্টের দুর্নীতি হয়েছে উনি জানতেন। জানতেন না ওর খুব কাছের লোক জ্যোতিপ্রিয় মল্লিক কি দুর্নীতি করেছে? উনি জানতেন না যে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি আছে? উনি স্বাস্থ্য দপ্তরের মাথায় আছেন। ইতিপূর্বে তো স্বাস্থ্য দপ্তরে এই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ লিখিত অভিযোগ হয়েছে, তাও তো কোনো ব্যবস্থা নেননি। আমি কিছু জানতাম না এই কথা বললে পরে তার পদত্যাগ করে চলে যাওয়া উচিত। আমি মন্ত্রী হয়ে বসে থাকবো আর আমি কিছুই জানবো না, দরকার থেকে উনি বরং নিজে দাবি করেন উনি বাসন মাজতে ভালোবাসেন, উনি বাইরে বাইরে বেরিয়ে দেখেছি নাকি রান্নাও করেন। তো ওই রান্না করুন, বাসন মাজুন। তো মন্ত্রিত্ব নিয়েছেন কেন? যে অপরাধ হয়ে যাচ্ছে আর আমি কিছু জানি না এটা বলবার জন্যে? ডাক্তারবাবুরা এই নিয়ে দুবার পরপর, একবার নবান্নে গেলেন মিটিং করবার জন্যে এবং কালীঘাটেও গেছিলেন মিটিং করবার জন্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেখানে ডাক্তারবাবুদের একটা ৫ দফা যে দাবি ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল যে তাদের যে আলোচনাটা হবে সেইটা সরাসরি লাইভ স্ট্রিমিং করবার জন্যে। কিন্তু মুখ্যমন্ত্রী কোনোভাবেই লাইভ স্ট্রিমিং করতে রাজি নন। তিনি বারবার একথাই বলছেন, যেহেতু বিচারাধীন বিষয়ে এই বিষয়ে লাইভ স্ট্রিমিং করা যায় না, আমি আদালতের সুপ্রিম কোর্টের পরামর্শ নেব, তারপরে আমি এই লাইভ স্ট্রিম করব, অথবা আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। ডাক্তারবাবুরা বললেন লাইভ স্ট্রিমিং দরকার নেই, দুপক্ষের ভিডিওগ্রাফি হোক, তাতে উনি রাজি হচ্ছেন না। সবশেষে উনি বললেন এরা আলোচনা চায় না, এরা চায় চেয়ার। ওর মনে আতঙ্ক আছে, চেয়ার হারাবার ভয়ে উনি রাত্রে ঘুমোতে পারছেন না। উনি বলেছেন রাত্রে জেগে আছি, ভয়টা চেয়ার হারাবার, অন্য কোনো কারণ না। লাইভ স্ট্রিমিংয়ে কোনো বাধা নেই। ভারতবর্ষে আদালতের সমস্ত কাজকর্মও কিন্তু লাইভ স্ট্রিমিং হয় জনসাধারণকে দেখাবার জন্য। সেক্ষেত্রে একটা মন্ত্রীর সঙ্গে কিছু নাগরিকদের বৈঠক, তারা আন্দোলন করতে পারেন, সেটা লাইভ স্ট্রিমিংয়ে বাধা, সুপ্রিম কোর্ট বাধা দিয়েছে। এটা উনি একটা নিছক অসত্য কথা বলেছেন, আর উনি এই ধরনের অসত্য কথা বলতে অভ্যস্ত। আর কিচ্ছু বিচারাধীন নেই, সুপ্রিম কোর্টের কাছে বিচার করবার জন্য কিচ্ছু যায়নি, এটা বুঝতে হবে। সুপ্রিম কোর্টের কাছে যে গেছেন চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টার জন্য, আর এই খুনের তদন্ত ঠিকমতো হচ্ছে কি না এইটা দেখবার জন্যে। মুখ্যমন্ত্রী একটা কথা ধর্ণামঞ্চে গিয়ে বললেন, আমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেব না, আমাদের হাতে ইসমাও আছে। অন্যান্য রাজ্যে যেরকম বিভিন্ন সময় দেখেছি হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে, আমরা সেটা নেব না। তাহলে কি এটা ডাক্তারবাবুদের প্রচ্ছন্ন হুমকি বলে ধরা যেতে পারে? হুমকি তো, উনি তো হুমকি দিতেই গিয়েছিলেন। উনি তো পরামর্শ করে আলোচনা করার জন্য যাননি, তাই তো কোনো স্বাস্থ্য ভবনে গিয়ে ওদের ডেকে কথা বলতে পারতেন। ওখানে গিয়ে বক্তৃতা করার দরকার ছিল না, বা কালীঘাটে তাদের ডাকার দরকার ছিল না। স্বাস্থ্য ভবনে গিয়েছেন, সেখানে ওদের ডেকে যেতে পারতেন, আসুন আমরা বসে আলোচনা করি। সুতরাং তার কোনো সদিচ্ছা আছে বলে আমার মনে হয় না।